আচ্ছা এমনটা কেন হয় যেখানে তুমি প্রতিদিন পড়ে এক্সামে পাচ্ছ একটি অ্যাভারেজ নাম্বার, সেখানে তোমার বন্ধু সেরকম ভাবে কিছু না পড়েও 90% নাম্বার নিয়ে চলে আসছে, অথচ যখনই তাকে দেখো হয় সে গেম খেলে না হলে অন্য কোনো কাজ করে, পড়াশোনার তো ধারে কাছেই থাকে না। তাহলে এটা কি করে সম্ভব? বন্ধুরা, এর পেছনে একটা সুন্দর স্ট্র্যাটেজি আছে যেটা তোমার বন্ধু ফলো করে কিন্তু তুমি ফলো করো না। আজকে আমি সেই স্ট্র্যাটেজিটাই তোমার সাথে শেয়ার করব, যেটা তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্টও হও কিংবা গোটা বছর সেরকম ভাবে কিছু পড়াশোনা করনি, তাহলেও পরীক্ষার 1 মাস আগে তুমি যদি এটা ফলো করো তাহলে তোমার বন্ধুর মতন তুমিও পরীক্ষায় 90% নাম্বার তুলবে। আচ্ছা কি সেই মেথডটা এবং কিভাবে তুমি সেটাকে ফলো করবে, তার জন্যই আজকের কমপ্লিট ভিডিওটা, যেটা আমিও তোমাদের সময়ে পরীক্ষার 1 মাস আগে ফলো করেছিলাম এবং রেজাল্টও খুব ভালো পেয়েছিলাম। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একজন টপার আর একজন সাধারণ স্টুডেন্টের মধ্যে পার্থক্য এখানেই তৈরি হয়। লক্ষ্য করবে ক্লাসের যে টপার হয় সে একটি সাবজেক্টের কমপ্লিট সিলেবাস এবং চ্যাপ্টারগুলিকে নখদর্পণে রাখে। তাই তুমিও যদি কোনো সাবজেক্টে টপারের মতো নাম্বার পেতে চাও, তোমাকেও সব থেকে প্রথমে ওই সাবজেক্টের কমপ্লিট সিলেবাস এবং তার চ্যাপ্টারগুলিকে জানতে হবে। এর জন্য আলাদা একটা নোটবুক করো এবং সেখানে তুমি যে যে সাবজেক্টে 90%-এর ওপরে নাম্বার পেতে চাও সেগুলির সিলেবাস এবং চ্যাপ্টারগুলিকে লিখে ফেলো। এরপর আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হবে প্রত্যেকটি চ্যাপ্টার সম্পর্কে সংক্ষিপ্ত সারাংশ বা ওভারভিউ নেওয়া। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এটাকে এমনভাবে তৈরি করো যাতে সামনের কেউ ব্যক্তি যদি তোমাকে ওই চ্যাপ্টারটি সম্পর্কে জানতে চায়, তুমি একটা সাধারণ ধারণা অন্তত দিতে পারো, যেমন ওই চ্যাপ্টারটি কি বিষয়ে বা এর মধ্যে কি কি টপিক আছে। এর জন্য সবথেকে প্রথমে ওই চ্যাপ্টারটি সামনে খুলে নাও এবং তার পাশে আলাদা করে তৈরি করা ওই নোটবুকটা খুলে রাখো। এরপর খুব মন দিয়ে চ্যাপ্টারটিকে লাইন বাই লাইন পড়ো এবং বোঝার চেষ্টা করো চ্যাপ্টারটির মধ্যে কি কি টপিক আছে বা কি বিষয়ে চ্যাপ্টারটিতে বলা হয়েছে। তারপর সুন্দর করে সেটাকে নোটবুকে লিখে নাও। এরকম করে সমস্ত চ্যাপ্টারগুলির সারাংশ তৈরি করো। এটা আমাদের পরের কাজটিকে আরো সহজ করে দেবে। আচ্ছা তোমার কি মনে হয় টিচাররা সাজেশন কিভাবে তৈরি করে? তারা একটা পেন পেপার নেয় এবং তারপর নিজেদের মন থেকে যা প্রশ্ন আসে লিখে দেয়, তাই কি? একদমই না। সেরকম এক্সপিরিয়েন্স টিচার এখন খুবই কম পাওয়া যায়। এবার আমি তোমাকে সেই টেকনিকটা বলবো যেভাবে তুমিও তোমার নিজের সাজেশন যে কোনো সাবজেক্টের ওপর তৈরি করতে পারবে। যেহেতু তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে আগে থেকে খুঁটিনাটি ডিটেলস জেনে গেছো, তাই তুমি যে কোনো প্রশ্ন দেখে অনায়াসে বলতে পারবে সেটা কোন চ্যাপ্টার প্রশ্ন। নিজের একটা সঠিক সাজেশন তৈরি করার জন্য তোমাকে একটু রিসার্চ করতে হবে। প্রথমে তুমি ওই সাবজেক্টের ওপরে এবছর এবং এর আগের বছরের 2টি কোশ্চেন ব্যাংক জোগাড় করো, কিংবা তুমি এমনও করতে পারো এবছরের 2টি আলাদা আলাদা কোম্পানি থেকে কোশ্চেন ব্যাংক জোগাড় করে নাও। কেনার দরকার নেই, বন্ধু আছে কি করতে, বন্ধুর কাছ থেকে জোগাড় করে নাও। এবার কোশ্চেন ব্যাংকটি খুলে তার মডেল পেপারের কোশ্চেনগুলোকে শর্ট লিস্ট করতে শুরু করো। এক একটি প্রশ্ন পড়বে এবং সেই প্রশ্নটি কোন চ্যাপ্টারের প্রশ্ন হবে সেই চ্যাপ্টারের নিচে লিখে নেবে। এরকম ভাবে করলে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু প্রশ্ন শর্ট লিস্ট হয়ে যাবে। 5-10টা পেজ শর্ট লিস্ট করার পরে তুমি নিজেই দেখতে পাবে কোশ্চেনগুলো কিরকম রিপিট হচ্ছে, অর্থাৎ এর আগে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলোই বারবার আসছে। এবার তুমি আমাকে বলো একটা কোশ্চেন বারবার রিপিট কেন হয়? নিশ্চয়ই সেই কোশ্চেনটা অন্য কোশ্চেনের তুলনায় বেশি ভালো। তাই তুমি ওই কোশ্চেনগুলো যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলোর মাথায় একটা করে স্টার দিয়ে রাখো। যতবার রিপিট হচ্ছে ততবার স্টার দাও। যখন তুমি 2টো কোশ্চেন ব্যাংক এরকমই শর্ট লিস্ট করবে তখন ফাইনাল তোমার কাছে অনেকগুলো কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ শর্ট লিস্ট হয়ে যাবে। তারপর তুমি ওখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো অনায়াসেই বুঝতে পারবে। এতক্ষণ পর্যন্ত তুমি যা যা করলে সেই সব কিছুই বেকার হয়ে যাবে যদি না তুমি এই ফাইনাল স্টাডি টেকনিকটা ফলো করো। তাই এবারে খুব মন দিয়ে দেখো কিভাবে তুমি পড়া শুরু করবে। দেখো এখান থেকে সাবজেক্টের 2টো ক্যাটাগরি তৈরি হয়। প্রথমত সেই সাবজেক্টগুলো যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, যেমন ইতিহাস, ভূগোল, ইংরাজি। এবং দ্বিতীয় হচ্ছে সেই সাবজেক্টগুলো যেগুলো কনসেপচুয়াল, অর্থাৎ যেগুলোর পেছনে ভালো করে কনসেপ্ট জানলে তুমি যে কোনো সলিউশন করতে পারবে, যেমন ম্যাথ, কেমিস্ট্রি এগুলো। এবার তুমি দেখো তোমার সাবজেক্টের ক্যাটাগরি কোনটা। প্রথমে আসা যাক সেই সাবজেক্টগুলির ওপর যেগুলোতে কেবল মুখস্থ করলেই হবে। যেহেতু তোমার কাছে প্রশ্ন ইতিমধ্যে শর্টলিস্ট করা আছে, তাই শুধু সেগুলোকে ভালো করে পড়লেই তুমি অনায়াসে ভালো নাম্বার তুলতে পারবে। কিন্তু এবার এখান থেকেই আসল টুইস্ট শুরু হয়। এত দূর অবধি কাজ যদি তুমি কোনো টিউশন নিয়ে থাকো, তোমার স্যার করে দেয়, তোমাকে সাজেশন দিয়ে দেয়
দেয়, কিন্তু তার সত্ত্বেও তুমি সেই সাজেশনকে কমপ্লিট করে উঠতে পারো না, কিংবা কমপ্লিট করলেও প্রশ্নের উত্তর ঠিকঠাক মনে রাখতে পারো না। কি তাই তো? এটা হওয়ার কারণ তুমি জোর করে মুখস্থ করতে চাও, যেটা তোমার ব্রেন একদমই পছন্দ করে না, যার ফলে পড়াটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে থেকে যায়, দুদিন পরে আবার আমরা ভুলে যাই। এবার আমি তোমাদের এমন 3টি পদ্ধতি বলবো যেটা আমি আমার পরীক্ষার সময় ফলো করেছিলাম এবং এই সমস্যাকে এড়াতে পেরেছিলাম। প্রথমেই দেখো, যে কোনো ফ্যাকচুয়াল ডাটা যেমন কারোর নাম কিংবা সাল আমাদের তাড়াতাড়ি মনে পড়ে না, কিন্তু সেখানে সেই ব্যক্তি কি করছে বা কোনো ঘটনা, গল্প, এই সমস্ত কিছু আমাদের খুব ভালো করে মনে থাকে। তাই যখনই কোনো ফ্যাকচুয়াল ডাটা পড়বে সেগুলোকে গল্পের আকারে মনে রাখার চেষ্টা করবে, যাতে গল্পটা মনে পড়লেই তোমাদের সেই সালটা আর নামটা মনে পড়ে যায়। দ্বিতীয়ত, যে কোনো পড়াকে কেবলমাত্র মুখস্থ করবে না, সেটাকে বোঝার চেষ্টা করো। ওই ঘটনা বা ওই অবস্থাটাকে একবার কল্পনা করার চেষ্টা করো। বুঝে বুঝে ভেবে ভেবে পড়লে যে কোনো পড়া আমাদের বেশিক্ষণ মনে থাকে। এছাড়া তোমরা আর একটা টেকনিক ফলো করতে পারো, যেটাকে নিমোনিক টেকনিক বলা হয়। যখনই কোনো কঠিন ডাটা মানে কারোর নাম বা সাল থাকে, সেগুলোর সাথে যদি আমাদের পরিচিত কোনো ঘটনা বা শব্দের মিল থাকে, তাহলে সেটাকে আমরা ওর সাথে কানেক্ট করে নেব। দেখবে পরীক্ষার সময় তোমরা অনায়াসে মনে করতে পারবে। যেমন ধরো, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার রবীন্দ্রনাথ নামে যদি তোমার কোনো বন্ধু থাকে বা গীতাঞ্জলি নামে যদি তোমার কোনো মেয়ে বন্ধু থাকে, তুমি তার সাথে সেই ডাটাটাকে কানেক্ট করে 1913 সালটাকে মনে রাখতে পারো। আশা করছি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। এবার আসা যাক কনসেপচুয়াল সাবজেক্টগুলোর ওপর। তোমাদেরও প্রশ্ন যেহেতু আগে থেকেই শর্টলিস্ট করা আছে, তাই তোমাদেরও পুরো ফোকাস কোশ্চেনগুলোর ওপরেই রাখতে হবে। কোশ্চেনগুলোর পেছনে যে কনসেপ্ট লাগছে, সেই কনসেপ্টগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তার জন্য যেখান থেকে খুশি তোমরা সাহায্য নিতে পারো। তোমাদের পরিচিত কোনো স্যার থাকলে, অথবা এখন তো ইউটিউবে সমস্ত সলিউশন অ্যাভেলেবেল থাকে, সেগুলোকে দেখে তোমরা নিজেরা নোট তৈরি করতে পারো ওই প্রশ্নগুলির জন্য, এবং তারপর ওই প্রশ্নগুলির সলিউশন বার করো। এর জন্য তোমরা বিভিন্ন এআই যেমন চ্যাটজিপিটি বা জিমিনিরও সাহায্য নিতে পারো। যে কোনো বিষয় সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে বা তার পেছনের কনসেপ্ট জানতে চাইলে চ্যাটজিপিটি অনায়াসে আমাদের হেল্প করে দেবে। কিন্তু এত কিছুর পরেও অনেক সময় পরীক্ষার আগে সমস্ত কিছু গুলিয়ে যায়। তোমারও হয় নিশ্চয়ই এমনটা। এটা খুব সাধারণ একটা ব্যাপার, এটা সবার সাথেই হয়ে থাকে, আর এর খুব একটা সাধারণ সলিউশন আছে। দেখো, যেটা পড়বে সেটাকে শর্ট হ্যান্ড নোট তৈরি করে রাখো। যেমন ধরো, তুমি একটা প্রশ্ন পড়লে সেটার যে পরপর ঘটনাগুলো বা স্টেপগুলো, সেগুলোকে শর্ট করে লিখে রাখতে পারো। এখানে অ্যারো মেথড ইউজ করো, অ্যারো দিয়ে দিয়ে ছোট ছোট নোট তৈরি করো। এটা তোমাকে খুব সাহায্য করবে পরীক্ষার আগে একবার কুইক রিভাইজ করতে। তাই যদি পরীক্ষার আগে কোনো প্রকারে গুলিয়েও যায়, তাহলে তুমি সেটাকে খুব তাড়াতাড়ি রিভাইজ করে নিতে পারবে। এবার আসা যাক ডে ওয়াইজ স্ট্র্যাটেজিতে। যেহেতু আমি এই ভিডিওটা যাদের হাতে 30 দিন সময় আছে তাদের জন্য বানাচ্ছি, তার মানে এই নয় যে বাকি যাদের হাতে সময় আরো অল্প আছে তারা কিছু করতে পারবে না। আগে আসা যাক যাদের হাতে 30 দিন সময় আছে তারা কি করবে। তোমরা এই 30 দিনকে এমন ভাবে ভাগ করে নাও, প্রথম 7 দিনের মধ্যে নো ইওর সিলেবাস এবং চ্যাপ্টার, আর তার সাথে ব্রিফ সামারি অফ এভরি চ্যাপ্টার, আর যেটা আমি বললাম যে মেক ইওর ওন সাজেশন, এই 3টি কাজ করে নাও। এর পরের 16 দিন ফাইনাল স্টাডি টেকনিকের ওপর ফোকাস করো। খেয়াল রাখবে, এটা যত ভালো করে করবে তত তোমার পরীক্ষায় নাম্বার বাড়বে, তাই পুরো ফোকাস তোমাদের এর ওপরেই থাকা উচিত। এরপর বাকি যে 7 দিন পড়ে আছে, সেখানে স্মার্ট রিভিশন মেথড ব্যবহার করে সমস্ত জিনিসগুলোকে একবার রিভাইজ করে নাও। আর যাদের হাতে আরও কম সময় আছে তারাও এই সেম টেকনিকটা ব্যবহার করতে পারো। ধরো তোমার হাতে 16 দিন টাইম আছে, তো এই 16 দিনকে এরকমভাবে ভাগ করে নাও, 3 দিন, 10 দিন, 3 দিন। এবার একইভাবে প্রথম 3 দিনে তোমরা ওই 3টে স্টেপকে করো, তারপরের 10 দিন তোমরা ফাইনাল স্টাডি টেকনিক করো, এবং তারপরে শেষ যে 3 দিন পড়ে আছে সেদিনে স্মার্ট রিভিশন মেথডগুলিকে ব্যবহার করে একবার রিভাইজ করে নাও। এভাবে তোমরা অল্প সময়ের মধ্যেই সিলেবাস কভার করতে পারবে এবং পরীক্ষায় অনায়াসে 90% নাম্বার তুলতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের সমস্ত প্রশ্ন ও সমস্যা আমাদের নিচে কমেন্ট সেকশনে করতে পারো। আর এই টেকনিকগুলো তোমাদের পরীক্ষায় যদি সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই পরীক্ষার শেষে ভিডিওতে এসে একটা কমেন্ট করে দিও। অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।